আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের যাদের পরীক্ষা আগামী 18 মে 2025 সালে অনুষ্ঠিত হবে, তাদের জন্য আজকে আমি গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানে ক্লাস 9 নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে শেখাবো মধ্যমা নির্ণয় সংক্ষিপ্ত প্রশ্নের অঙ্কের জন্য। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের মধ্যমা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই এই ভিডিওটি তোমরা শেয়ার করে দিবা এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তো দেখো মধ্যমা নির্ণয়। তো মধ্যমা নির্ণয় দুই রকমে করা যায়, একটা হলো জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমা, আর একটি হলো বেজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমা। তো জোড় সংখ্যা আর বেজোড় সংখ্যা মানে কি, তোমাদের যদি যে মানগুলো দেওয়া থাকবে সেগুলো যদি জোড় হয়, অর্থাৎ 4টা থাকে বা 6টা থাকে বা 10টা থাকে, তাহলে তোমাদের এক সূত্রে অঙ্ক করতে হবে। আর যদি বেজোড় সংখ্যা অর্থাৎ 3টা থাকে অথবা 5টা অথবা 7টা অথবা 11টা অথবা 13টা এরকম বেজোড় কোনো সংখ্যা দেওয়া থাকে, তাহলে তোমাদেরকে বেজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমা নির্ণয় আলাদা সূত্র করতে হবে। তো দেখো বেজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমা, বেজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমা হলো n+1/2 তম পদের মান। তো n মানে হলো মোট সংখ্যা, n এর সাথে 1 যোগ করতে হবে এবং 2 দ্বারা ভাগ করতে হবে। তম পদের নাম, এই পদের মান, এটি হলো বেজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমা। আরেকটি দেখো জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমা। জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমার সূত্রটি হলো n/2 তম পদের মান প্লাস ফার্স্ট ব্র্যাকেট n/2 + 1 তম পদের মান ডিভাইডেড বাই 2। আমি আবার বলি, জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমা n/2 তম পদের মান প্লাস n/2 + 1 তম পদের মান ডিভাইডেড বাই 2। এখন দেখো আমি এখানে একটি অঙ্ক দিয়েছি, নিচের উপাত্ত থেকে মধ্যমা নির্ণয় করো। তো দেখো 1 2 3 4 5। তো দেখো এখানে 5টি সংখ্যা আছে, অর্থাৎ বেজোড় সংখ্যা আছে। যেহেতু এটি বেজোড় সংখ্যা আছে, সুতরাং তোমাদেরকে বেজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমা যে নির্ণয় সূত্রটি, সে সূত্র অনুযায়ী করতে হবে। তো দেখো মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে যে মানগুলো দেওয়া থাকবে, সে মানগুলোকে অবশ্যই তোমাদেরকে ছোট থেকে বড়ই সাজাতে হবে। অর্থাৎ প্রথমে তোমাদেরকে ছোট মানটি বসাতে হবে, এরপরে আস্তে আস্তে মানগুলো বসাতে হবে। তো দেখো এই মানগুলোর মধ্যে সর্বনিম্ন মান কত, দেখো -3 কিন্তু সর্বনিম্ন মান। তো দেখো তোমাদেরকে লিখতে হবে প্রদত্ত তথ্য সারণীকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। তো দেখো প্রথমে কত, -3। এরপরে দেখো -3 থেকে ছোট কোনটি, তো -3 থেকে আরো ছোট হলো -2, মানে -3 একদম ছোট, এরপরে একটু বেশি হলো -2। আবার দেখো -2 এর পরে কত, -2 এর পরে দেখো 2। তো মাইনাস মান অবশ্যই কিন্তু সব থেকে ছোট। এরপরে দেখো এখানে মান, ছোট মান কত আছে, 8। 8 বসালাম, এরপরে কমা দিলাম। এরপরে দেখো সর্বোচ্চ মান দেওয়া আছে 10। তো তোমরা যে মানগুলো দেওয়া থাকবে, এই মানগুলোর সর্বনিম্ন মান কোনটি সেটি আগে বসাবা, তারপরে সর্বনিম্ন মান, তারপরে একটু সর্বনিম্ন মান, অর্থাৎ ছোট থেকে বড় আকারে তোমাদের মানগুলোকে সাজাতে হবে। তো তোমাদেরকে লিখতে হবে, আমরা জানি বেজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমা n+1/2 তম পদের মান। তো দেখো n ইকুয়াল কি, n ইকুয়াল হলো মোট সংখ্যা। এখানে মোট সংখ্যা কতটি সেটি হলো n এর মান। তো দেখো 1 2 3 4 5, এখানে মোট 5টি সংখ্যা রয়েছে, সুতরাং n এর মান হবে 5। তো দেখো এখন আমরা কিন্তু n এর মান পেয়ে গেলাম। তো n এর মানগুলো আমি বসিয়ে নিব। তো দেখো n এর মান কত, 5। তো 5 বসাবো, এরপরে তোমাদেরকে অবশ্যই প্লাস বসাতে হবে, যেহেতু এখানে প্লাস আছে। এরপরে 1 ডিভাইডেড বাই 2 ঠিক থাকবে তম পদের মান। তো দেখো 5 এর সাথে যদি 1 যোগ করো তাহলে হবে 6, এবং দেখো 2 নিচে ঠিক থাকবে। তো দেখো 6 কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে বের হবে 3। তো এখানে হবে 3তম পদের মান। 3তম পদের মানটি কিন্তু এখানে মধ্যমা হবে। তো দেখো এখানে 3তম পদের মান কত, তো দেখো 3তম পদের মান দেখো 1 2 3। তো দেখো এখানে 3তম পদের মান কিন্তু 2। তো তোমাদেরকে লিখতে হবে এখানে 3তম পদ, তোমাদেরকে লিখতে হবে এখানে 3তম পদের মান। 3তম পদের মান কত বের করলাম, 2 বের করেছি। দেখো 3তম পদ 1 2 3,
তিনতম পদের মান হলো 2। তো এখানে তোমাদেরকে লিখতে হবে এখানে তিনতম পদের মান হলো 2, নির্ণয় মধ্যমা 2। তো দেখো তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে প্রথমে যদি তোমাদের বেজোড় সংখ্যা থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই মানগুলোকে ছোট থেকে বড় সাজাতে হবে। এরপরে n এর কয়টি মান এই মানটি বের করে এই n এর মানের সাথে প্লাস করে 2 দিয়ে ভাগ করতে হবে। যততম পদ বের হবে তোমাদেরকে সেই পদটি খুঁজে বের করতে হবে। যেহেতু দেখো এখানে তিনতম পদ বলা হয়েছে, তো দেখো 1 2 3 তিনতম পদ হবে 2। এখানে যদি তোমাদের 4 বের হতো তাহলে आंसर হতো 1 2 3 4, তখন आंसर হতো 8। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এবার চলে যাব জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমা। তো দেখো নিচের উপাত্ত থেকে মধ্যমা নির্ণয় করো। তো দেখো এখানে কয়টি সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো দেখো এখানে কিন্তু মোট 12টি সংখ্যা দেওয়া আছে, আর দেখো 12 কিন্তু জোড় সংখ্যা। তো জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমা, তো প্রথমে তোমাদেরকে কি করতে হবে, ছোট থেকে বড় মানগুলোকে সাজিয়ে নিতে হবে। তো দেখো আমি এখানে লিখে রেখেছি প্রদত্ত তথ্য সারণীকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। তো দেখো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী এই মানগুলোকে আমি সাজিয়ে নিব। তো দেখো সর্বনিম্ন মান কত, সর্বনিম্ন মান দেওয়া আছে -12, তো আমি -12 বসালাম। এরপরে দেখো সর্বনিম্ন মান কত দেওয়া আছে, এরপরে মান দেওয়া আছে দেখো -9, অর্থাৎ 12 থেকে একটু বড় মান হলো -9। এরপরে দেখো কত আছে, এরপরে দেখো দেওয়া আছে -8, তো আমি এই মানটি এখানে বসালাম -8। এরপরে দেখো এরপরে মান কত দেওয়া আছে -3, তো আমি এখান থেকে -3টি বসিয়ে নিব। এরপরের মানটি দেখে নিব, এরপরের মান কত দেওয়া আছে, -3 পরে দেখো দেওয়া আছে -2, তো আমি এখানে -2 বসালাম। এরপরে দেখো এরপরের মান দেওয়া আছে কত, দেখো এরপরের মান দেওয়া আছে দেখো -1। এরপরে দেখো কত দেওয়া আছে, এরপরে দেখো দেওয়া আছে 0, তো আমি এখানে 0 বসালাম। তো দেখো মাইনাস মানের থেকে কিন্তু 0 মান বড়। তো দেখো যেহেতু এখানে 2টি 0 দেওয়া আছে, সুতরাং 2টি মানকেই পরপর বসাতে হবে। এরপরে দেখো এরপরে কত মান দেওয়া আছে, এরপরে দেখো দেওয়া আছে মান 3, তো আমি এখানে 3 বসাবো। এরপর দেখো এরপরের মানটি কত দেওয়া আছে, 3 এর পরে মান দেওয়া আছে দেখো 5, তো 3 এর পরে আমি এখানে 5 বসালাম। এরপরের মানটি দেখো দেওয়া আছে কত, এরপরের মানটি দেখো দেওয়া আছে 12। এরপরে দেখো এরপরের মানটি কত দেওয়া আছে, এরপরের মানটি দেওয়া আছে 20। তো দেখো আমি কি করলাম, আমি কিন্তু যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলোকে ছোট থেকে বড় সাজিয়ে নিলাম। তো দেখো আমি এই মানগুলোকে এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার তোমাদেরকে লিখতে হবে আমরা জানি জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমা। তো জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমা ইকুয়াল কি, n/2 তম পদের মান প্লাস ফার্স্ট ব্র্যাকেট n/2 প্লাস 1 তম পদের মান ডিভাইডেড বাই 2। এখন দেখো এখানে n এর মান কত, তো দেখো এখানে n এর মান কত, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে যটি সংখ্যা দেওয়া থাকবে সেটি হবে n এর মান। তো দেখো এখানে n এর মান যেহেতু কত দেওয়া আছে, এখানে সংখ্যা দেওয়া আছে 12, সুতরাং তোমাদের হবে n এর মান 12। এখন দেখো এই মানগুলোকে আমরা বসিয়ে নেব। n এর মান কত পেয়েছি, n এর মান পেয়েছি 12/2। এবার দেখো এখানে n এর মান কত, n এর মান আমি দিয়ে দিলাম 12। এরপরে দেখো ডিভাইডেড বাই 2 ঠিক থাকলো এবং এখানে 1 ঠিক রাখলাম, আর নিচে 2টি ঠিক থাকলো। পরেরটি দেখো, তো দেখো 12কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 6, 6 দুগুণে 12। এরপরে দেখো আমরা কি করব, দেখো এই 12কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 6। আবার দেখো এখানে কত দেওয়া আছে, +1 দেওয়া আছে, তো 6 এর সাথে 1 ঠিক থাকলো এবং এখানে যে ব্র্যাকেটটি সেই ব্র্যাকেটটি আমি ঠিক রাখলাম এবং নিচে 2টি ঠিক থাকলো। এখন দেখো এখানে তোমাদেরকে লিখতে হবে 6তম পদের মান, আর দেখো 6 এর সাথে যদি 1 যোগ করি তাহলে আমরা মান পাচ্ছি 7, আর নিচে 2টি ঠিক থাকবে। তো দেখো 6তম পদের মান কত, তো তোমাদেরকে এখানে লিখতে হবে 6তম পদের মান, আর দেখো এখানে কত আছে 7, তো তোমাদেরকে লিখতে হবে 6 এবং 7তম পদের মান। তো দেখো 6তম পদের মান কত, তো 6তম পদের মান গণো, দেখো 1 2 3
4 5 6। তো দেখো 6তম পদের মান কত? তো দেখো 6তম পদের মান পেলাম -1। তো আমি এখানে লিখে দিলাম 6তম পদের মান -1। এরপরে দেখো তোমাদেরকে কি বের করতে হবে? 7তম পদের মান। তো 7তম পদের মান যে তোমরা ছোট থেকে বড় সাজিয়েছো সেগুলোতে তোমাদেরকে খুঁজে বের করতে হবে। তো দেখো 1 2 3 4 5 6 7। তো দেখো 7তম পদের মান কিন্তু 0। তো তোমাদের এখানে লিখতে হবে 7তম পদের মান 0। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তো দেখো 6তম পদের মান কত বের করেছি? 6তম পদের মান বের করেছি -1। এরপরে দেখো এখানে কি চিহ্ন দেওয়া আছে? প্লাস চিহ্ন। তো প্লাস চিহ্ন বসালাম। এরপরে দেখো 7তম পদের মান কত? 7তম পদের মান কিন্তু 0। আর নিচের যে দুইটি সেই দুইটি ঠিক থাকবে, অর্থাৎ আমি 6তম পদের মান এবং 7তম পদের মানটি বসিয়ে নিলাম এবং যোগ চিহ্নটি ঠিক থাকলো, নিচের দুইটি ঠিক থাকলো। এখন দেখো -1 এর সাথে যদি 0 যোগ করো তাহলে কিন্তু -1ই থাকবে আর নিচের 2টি ঠিক থাকবে। এখন দেখো তুমি যদি 1 কে 2 দ্বারা ভাগ করো, অর্থাৎ দেখো -1 ভাগ 2, -1 কে 2 দ্বারা ভাগ করো তাহলে দেখো পাবা -0.5। তো এখানে তোমাদের মধ্যমা বের হবে -0.5। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। অঙ্কটি কিন্তু একদম ইজি, পানির মতো সহজ। জাস্ট তোমাদেরকে কি করতে হবে? প্রথমে মানগুলোকে ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে। এরপরে এন এর মানের সাথে মানগুলোকে ভাগ দিতে হবে। এখানে যে পদের মান বের হবে সে পদের মানগুলোকে তোমাদের এখানে খুঁজে বের করতে হবে। যেহেতু এখানে 6তম পদ আছে সুতরাং 1 2 3 4 5 6 6তম পদের মানটি বের করতে হবে। এরপরে দেখো এখানে যেহেতু 7 আছে 7তম পদের মান এভাবে গুনতে হবে 1 2 3 4 5 6 7। এভাবে যোগ করে তোমাদের মানগুলো খুব সহজেই বের করতে পারবা। আশা করি আজকের পরে থেকে তোমাদের মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। সফলতার 6ষ্ঠ বছরে রকিবুল 24 পাবলিকেশনস বের করেছে শিওর এ প্লাস গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান শর্টকাট সাজেশন 2025। এই সাজেশনটির সাথে সকল বিষয়ের সাজেশনও কিন্তু তোমরা পেয়ে যাবা। তো স্ক্রিনের মধ্যে তোমরা সাজেশনটি দেখতে পাচ্ছ। যারা যারা এই সাজেশনটি ক্রয় করতে চাও তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে SMS করে লিখবা গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান। এখন আমি তোমাদের আলোচনা করব তোমাদের জন্য কতটুকু পড়তে হবে। তোমাকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে মাত্র 85টি, সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে 6টি, সংক্ষিপ্ত প্রশ্নের অঙ্ক করতে হবে 5টি। এবার দেখো রচনামূলক প্রশ্ন পড়তে হবে 4টি আর রচনামূলক প্রশ্নের অঙ্ক করতে হবে 6টি। এতটুকু পড়তে কিন্তু বেশি সময় লাগার কথা না। তো দেখো এখন আমি তোমাদেরকে এই সাজেশনটি কিভাবে সাজানো হয়েছে সে সম্পর্কে একটু ধারণা দেই। তো দেখো এটি হলো শিওর এ প্লাস গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের শর্টকাট সাজেশনের টেবিল অফ কন্টেন্ট। তোমরা স্ক্রিনের মধ্যে টেবিল অফ কন্টেন্টটুকু দেখতে পাচ্ছ। তোমরা চাইলে এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে রাখো যে এই সাজেশনটি কিভাবে সাজানো হয়েছে। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। দেখো একদম সহজভাবে কিন্তু সাজেশনটি সাজানো হয়েছে। স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। এটি হলো গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের সাজেশন প্লাস উত্তর। এরপরে তোমরা দেখো এরপরে তোমাদের যে 7টি সাবজেক্ট আছে এই 7টি সাবজেক্টে তোমরা সাজেশন কিন্তু এই গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের সাথেই পেয়ে যাবা। তোমাদেরকে আর কোনো সাজেশন ক্রয় করে পড়তে হবে না। এই সাজেশনটির মধ্যেই সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে। এগুলো পড়লেই তোমরা 100% কমন পাবা। তো দেখো তোমাদেরকে আগে অতি সংক্ষিপ্ত প্রশ্নটুকু একটু দেখিয়ে নেই। তো দেখো প্রথমে সংজ্ঞাগুলো দেওয়া আছে, একদম সহজ ভাষায় কিন্তু সংজ্ঞাগুলো আমি দিয়েছি, তোমরা একবার পড়লেই মুখস্থ করতে পারবা। এভাবে 85টি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ও সাজেশন কিন্তু দিয়ে দেওয়া আছে। এবার চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নের যে উত্তরগুলো দেওয়া আছে। তোমরা দেখো তোমাদের জন্য আমি সহজ ভাষায় এই উত্তরগুলো লিখে দিয়েছি। দেখো তোমাদেরকে একটি প্রশ্ন দেখাই, মৌলিক ও ফলিত গবেষণার মধ্যে পার্থক্য দেখাও। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। দেখো সুন্দরভাবে কিন্তু আমি উত্তরগুলো এভাবেই প্রতিটি প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে লিখে দিয়েছি। তোমরা এভাবে লিখে আসলে কিন্তু ফুল মার্ক পেয়ে যাবা।
তো এরপরে দেখো তোমাদেরকে আমি একটি অঙ্ক দেখাই সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে গড় ব্যবধান নির্ণয়। তো দেখো অঙ্কগুলো কিন্তু তোমরা এভাবে পাবা, একদম সহজ সূত্রের মাধ্যমে এগুলো সমাধান করে দেওয়া আছে এবং এই অঙ্কটি তুমি কিভাবে করেছো, অর্থাৎ এই অঙ্কটি আমি এখানে কিভাবে করেছি তার নিয়ম, অঙ্ক করার নিয়মও কিন্তু সুন্দরভাবে এই বইটির মধ্যে উপস্থাপন করা আছে। এবার চলে যাব রচনামূলক প্রশ্নের সাজেশন ও উত্তর। তো দেখো একদম সহজ ভাষায় উত্তরগুলো দিয়ে দেওয়া আছে। দেখো সামাজিক গবেষণা কি, একদম সহজ ভাষায় বিজ্ঞানীর নাম সহকারে সুন্দরভাবে কিন্তু উত্তরগুলো দিয়ে দেওয়া আছে এবং উদ্দেশ্যগুলো দেখো একদম সহজ ভাষায় আমি উত্তরগুলো লিখে দিয়েছি। তোমরা এভাবে লিখলে 100% তোমরা ফুল মার্ক পাবা। এরপরে চলে যাব রচনামূলক প্রশ্নের অঙ্ক। তো দেখো একদম সূত্রগুলো সহজ সূত্রগুলো লিখে দেওয়া আছে এবং কোনটি কি সেগুলো কিন্তু বিস্তারিতভাবে উপস্থাপন করা আছে এবং দেখো অঙ্কগুলো একদম নির্ভুলভাবে উপস্থাপন করা আছে। তোমরা একবার দেখলেই এই অঙ্কগুলো বুঝতে পারবা। এবার চলে যাব সকল বিষয়ের সাজেশন, অর্থাৎ বাকি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের সাজেশন। তো দেখো আমি এখানে কিন্তু তোমাদের জন্য পরামর্শ দিয়ে দিয়েছি কোনগুলো পড়তে হবে এবং কোনগুলো পড়তে হবে না। তো দেখো কিভাবে তোমাদের বাকি সাবজেক্টগুলো সাজেশন সাজানো হয়েছে তোমরা একটু দেখে নাও। প্রথমে তোমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সাজেশন এবং উত্তর পেয়ে যাবা। অতি সংক্ষিপ্তগুলোর সাজেশন এবং উত্তর কিন্তু দিয়ে দেওয়া আছে একদম নির্ভুলভাবে। আমি এগুলো যাচাই বাছাই করে উত্তরগুলো লিখে দিয়েছি। তোমরা বাজারে অনেক বই পাবা যেগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্নে অনেকগুলো ভুল আছে, তবে আমি যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো লিখেছি এগুলো যাচাই বাছাই করে সঠিক উত্তরটি লিখে দিয়েছি। এবং দেখো কোন অতি সংক্ষিপ্ত প্রশ্নটি কত সালে এসেছে সেগুলো কিন্তু প্রতিটি প্রশ্নের ব্র্যাকেটে ভাবে ব্র্যাকেটে দেওয়া আছে এবং দেখো প্রতিটি টপিক ওয়াইজ ভিত্তিক সাজানো হয়েছে। তোমরা এগুলো একবার পড়লেই মুখস্থ বা মনে রাখতে পারবা। এরপরে দেখো তোমাদের যে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন তোমরা কোনগুলো পড়বা তার সাজেশনও কিন্তু একদম সুন্দর করে দেওয়া আছে এবং তোমাদের কোনটি 100% কোনটি 99.99% তা দেওয়া আছে এবং তোমাদের কোন প্রশ্নটি কত সালে এসেছিল সেগুলো কিন্তু দেখো আমি সুন্দর করে মার্ক করে দিয়েছি। সাজেশন ক্রয় করার নিয়ম। তো দেখো আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করবা। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে তুমি SMS করে লিখবা গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান। এই সাজেশনটির মূল্য মাত্র 550 টাকা, কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তো দেখো তুমি মাত্র 550 টাকা দিয়ে গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের সাজেশন এবং উত্তর পেয়ে যাচ্ছ। তোমাকে একদিনও কোথাও প্রাইভেট পড়তে হবে না এবং বাকি যে তোমার 60টি সাবজেক্ট রয়েছে সে 60টি সাবজেক্টের কিন্তু তুমি সাজেশনও পেয়ে যাচ্ছ এর সাথেই। তো দেখো এটি বিবেচনা করলে 550 টাকা কিন্তু তোমাদের জন্য কোনো ব্যাপারই না।